সেদিন ছিল অমাবস্যা ও বর্ষণমুখর রাত। সবেমাত্র ছাতা মাথায় ট্রেন থেকে নেমে সাইকেল গ্যারেজের দিকে আসছি সাইকেল নিতে। আমার অফিস থেকে বাড়ি ফিরছিলাম। আজ যদিও বা অফিস ছুটি হতে অনেকটা দেরি হয়ে যায়, আমাকে ঘরে ফিরতে হবে। আমার বাড়ি পাঁশকুড়া স্টেশনে নেমে সাধুয়া পোতা যেতে হয়, ওটাই আমার গ্রাম। সাধারণত প্রতিদিন আমি যেটা করি সেটা হলো ট্রেন থেকে নেমে সাইকেল চালিয়ে বাড়ি ফিরি। সেদিন ঘরে ফিরতে আমার প্রায় রাত 12টা বাজে। সাইকেল আমার নিত্যদিনের সঙ্গী। এক কথায় ভাবতে পারেন শীত গ্রীষ্ম বর্ষা সাইকেল আমার ভরসা। যেহেতু সেদিন ছিল অমাবস্যা, সেই অমাবস্যার রাতে আমি ঘরে ফিরছি। ঘুটঘুটে অন্ধকার। বর্ষাকালের রাত, গ্রামের লোকজন সচরাচর বেশি রাত পর্যন্ত জেগে থাকে না। সেই দিনই আমার অফিস ছুটি হতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আমি স্টেশন থেকে নেমে সাইকেলটা নিয়ে বাড়ি ফিরব, এমন সময় খেয়াল করলাম আমার ব্যাগে যে টর্চ লাইটটা থাকে সেই টর্চ লাইটটা নেই। অনেকটা হতাশ হলাম, কারণ এই বর্ষণপ্রবণ অন্ধকার রাতে টর্চের আলো ছাড়া কিভাবে বাড়ি ফিরব? টর্চ লাইট পাবো কোথায়? ও হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলতেই ভুলে গেছি, এই গল্পটা সেই সময়কালের গল্প, আজ থেকে প্রায় 25 বছর আগেকার কথা। আজকে মানুষ যেভাবে ব্যবসা বাণিজ্যের খাতিরে বা অফিস কাচারির তাড়নায় অনেক রাত পর্যন্ত জেগে থাকে, সেই সময় ঠিক এমনটা হতো না। সাধারণ মানুষ বর্ষাকালের রাতে খুব তাড়াতাড়ি ঘরে ঢুকে পড়ত বা ঘুমিয়ে যেত। অন্ধকারে যে কোনো প্রকার ঘরে ফেরা সম্ভব নয়, সেটা আমি বিলক্ষণ বুঝতে পেরেছিলাম। হঠাৎ আমার মনে পড়ল, সামনেই তো একটা সাইকেল সারানোর দোকান রয়েছে। সেখানে ওই দোকানের চালায় দেখলাম অনেক পুরনো টায়ার রাখা আছে। মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ভাবলাম, যদি এই টায়ার জ্বালিয়ে আমি এগিয়ে যেতে পারি তাহলে নিশ্চয়ই বাড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারবো। কারণ একটা গোটা টায়ার কম করে হলেও পুড়ে যেতে প্রায় ঘন্টাখানেক সময় লাগবে। ততক্ষণে আমিও ঘরে পৌঁছে যাব। দোকানের চালা থেকে একটা পুরনো টায়ার পেড়ে সেটাতে আগুন ধরালাম। আগুন ধরাতেও বেশ বেগ পেতে হয়েছিল, কারণ টায়ার ভিজে ও স্যাঁতস্যাঁতে ছিল। টায়ার জ্বালিয়ে দেখলাম বেশ ভালোই আলো পাওয়া যাচ্ছে। তাই কাল বিলম্ব না করে আমি ওই টায়ারের আলোর ওপর ভরসা করে বাড়ির পথে রওনা দিলাম। যখন বাড়ি পৌঁছলাম তখন ঠিক রাত 10টা বাজে। এই বাড়ি পৌঁছানোর পথে আমি বেশ কিছু ভৌতিক ঘটনা অনুধাবন করলাম। গ্রাম্য লাল মাটির পথ ধরে এগানোর সময় গ্রামের অদূরে একটা হিন্দুদের শ্মশান রয়েছে। আমার মনে হলো কেউ যেন দূর থেকে আমায় ডাক দিচ্ছে, আয় আয় আয়। আমি সেই ডাকে বিশেষ গুরুত্ব দিলাম না। মনে মনে ভাবলাম, নিশ্চয়ই কোথাও গ্রামের ভেতর থেকে কেউ কাউকে ডাকছে। তবু মনের মধ্যে একটা ভয়ের সঞ্চার হলো। আমি সেই ভয় গায়ে মেখে বাড়ির উদ্দেশ্যে প্রাণপণে সাইকেল চালিয়ে এগিয়ে গেলাম। মাঝে মাঝে আর চোখে দেখার চেষ্টা করছি শ্মশানের দিকে। এত বৃষ্টির মধ্যেও আমার মনে হলো যেন শ্মশান থেকে অল্প অল্প আলো জ্বলার মতো কিছু দেখতে পাচ্ছি। আর কিছুটা পথ পেরোলেই আমি গ্রামের ভেতরে ঢুকে পড়ব, তারপর নিজের বাড়ি। ওইটুকু সময় মনে মনে ভাবলাম, আজ আবার গ্রামের কেউ মারা গেল নাকি? তারই সপ্তাহ করতে গ্রামের মানুষেরা কি শ্মশানে এসেছে? ঘরে ফিরে নিশ্চয়ই জানতে পারবো গ্রামে কি ঘটেছে। বন্ধুরা, ঘরে ফিরে সেই রাতে আমার সাথে এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। সেটা কি ঘটনা ঘটল জানতে হলে বন্ধুরা অবশ্যই আপনারা পুরো গল্পটা শুনবেন। আশা করি আপনাদের সকলের মনোগ্রাহী হবে। যখন আমি ঘরে ফিরলাম তখন প্রায় রাত 12টা বাজে। গ্রামের লোকেরা শুয়ে পড়েছে। এমন বর্ষণমুখর রাতে শেয়াল কুকুরের ডাক বেশ ভালোই শোনা যাচ্ছিল।
স্ত্রীকে বললাম একটু গরম জল করে দিতে, কারণ প্রায় ভিজে অনেকটা পথ এলাম, তাই স্নান করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। গা হাত পা মুছে স্নানের জন্য তৈরি হচ্ছি, এমন সময় কেউ যেন আমাদের বাড়ির দরজা ঠক ঠক করল। এত রাতে কে আবার দরজা ঠকঠক করছে তাই জানতে আমি একটু জোরে হাঁক দিলাম, কে বাইরে, কে দরজায় কড়া নাড়ছে? ঘোষ কাকার ভাই ক্ষীণ গলায় বাইরে থেকে বললেন, আমি পরেশ এসছি রে, একটু দরজা খোল, বাইরে তোর পরেশ কাকা দাঁড়িয়ে রয়েছি। এত রাতে পরেশ কাকা আবার আমাদের বাড়িতে কি কারণে এলো তাই জানতে ছুটে এসে দরজাটা খুললাম। দরজা খুলতেই দেখি পরেশ কাকা একটা সাদা ধুতি ও গলায় গামছা পেলে সদর দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন। তারপর বললেন, আজ ঠিক রাত 8টায় আমার দাদা পরলোক গমন করেছেন। তাঁর শেষকৃত্য সম্পন্নের জন্য তোমাদের বাড়ির কোনো একজন সদস্যকে উপস্থিত হওয়ার অনুরোধ করতে এসেছি। এই সৎকার কর্মে সহযোগিতা করে আমাদের উদ্ধার করলে ভালো হয়। আমি ও আমার পুরো পরিবার পরেশ কাকার দাদা রথিন জেঠুর মৃত্যু সংক্রান্ত এই দুঃসংবাদ শুনবার পর বেশ ভারাক্রান্ত হই। আমি পরেশ কাকাকে বললাম, ঠিক আছে পরেশ কাকা, তুমি বাড়ি যাও, আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদের বাড়িতে পৌঁছাচ্ছি। পরেশ কাকা নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে আমি সদর দরজা বন্ধ করে স্ত্রীকে বললাম, শোনো, তুমি এখন আর গরম জল বসাবে না, আমি একটু পরেশ কাকার বাড়ি থেকে ঘুরে আসি, তারপর না হয় গরম জল বসাবে, কেমন? তবে এই যা রাত হয়েছে, এখন পরেশ কাকার বাড়ি গেলে ঘরে ফিরতে আমার সেই সকাল হয়ে যাবে। আমি না হয় ঘরে ফিরি, তারপর তোমাদের সাথে কথা হবে। আপাতত তুমি আমাকে কিছু খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। কিছু একটা খেয়ে আমি পরেশ কাকার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ওই রাতে এতটাই বৃষ্টি হয়েছিল যে পথঘাট প্রায় ডুবতে বসেছে। পরেশ কাকার পরিবার কান্না জুড়েছে। এদিকে পাড়ার লোক ও গ্রামের কিছু মানুষ রথিন জেঠুর শবদাহ করবার জন্য গাছ কাটতে ব্যস্ত। আমি ওনাদের সাথে হাত লাগালাম। রথিন জেঠুর চেহারার দিকে দেখে বুঝলাম উনি সম্ভবত পক্ষাঘাতে মৃত্যুবরণ করেছেন। ওনার বিকৃত মুখবয়ব আর শারীরিক গঠন দেখে বুঝলাম রথিন জেঠুর স্বাভাবিক মৃত্যু হয়নি। যেটুকু জানলাম, রথিন জেঠু পুকুরের জলে ডুবে মারা গেছে। এমনিতেই প্যারালাইসিস রোগী, তার উপর অন্ধকার রাতে পুকুর পাড় দিয়ে আসার সময় পা হড়কে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে, তাই সম্ভবত বাঁচার চেষ্টা করেও বাঁচতে পারেনি। যাই হোক, পরেশ কাকার মৃত দাদা রথিন জেঠুকে ওই নিশি রাতে পড়াতে নিয়ে যাওয়া হবে, কারণ ব্রাহ্মণ বলেই দিয়েছে সূর্য ওঠার আগে শবদাহ না করলে এই সব বাসি হয়ে যাবে, এতে পরিবারের অমঙ্গল ঘটবে। তাই গ্রামের সকলে মিলে সেই শবদাহ করতে উদ্যত হয়। যখন আমরা রথিন জেঠুর শবদেহ নিয়ে শ্মশানের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম, তখন প্রায় রাত 2টো বাজে। আমাদের মধ্যে অনেকেই বলাবলি করছিল, এই মধ্যরাতে, তাও আবার অমাবস্যা রাতে শবদাহ করতে যাওয়াটা কি উচিত হবে? কিন্তু পণ্ডিতের কথা তো আর ফেলে দেওয়া যায় না, তাই বেশ কয়েকজন সাহসী ছেলে ছোকরা মিলে আমরা রথিন জেঠুর শেষকৃত্য সম্পন্নের জন্য শ্মশানের উদ্দেশ্যে রওনা দিলাম। খোল করতালের সাথে শবদেহ কাঁধে নিয়ে আমরা যখন শ্মশানের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম, ঠিক তখনই লক্ষ্য করলাম রমাকান্তদের উঠোনে কেউ একজন প্রায় 10 ফুটের মতো লম্বা সাদা কাপড় মুড়ি দিয়ে দাঁড়িয়ে রয়েছে। জানি না বিষয়টা অন্যদের নজরে এসেছিল কি না, কিন্তু বিষয়টা আমার নজরে এসেছিল। ওই মুহূর্তে আমি কাউকে কিচ্ছু বলিনি, তবুও মনের মধ্যে একটা ভয় সঞ্চার হয় এই ভেবে যে ওখানে কে দাঁড়িয়ে থাকতে পারে। বৃষ্টি থেমে গেলেও আকাশে কিন্তু বিদ্যুতের ঝলকানি ছিল। সেই বিদ্যুতের ঝলকানি উপেক্ষা করে আমাদের এগিয়ে যেতে হচ্ছিল। যাই হোক, আমরা যখন শ্মশানে পৌঁছলাম তখন প্রায় রাত 1টা বাজে। শ্মশানে আলোর বন্দোবস্ত ছিল না, তাই আমাদের হ্যারিকেন ও হ্যাজাক আলো নিয়ে বেরোতে হয়েছিল। যখন মড়া পোড়ানোর তোড়জোড় শুরু হয়, ঠিক তখনই আমি খেয়াল করলাম
কিছু একটা শ্মশানের দিকে ধান ক্ষেত ডিঙিয়ে এগোনোর চেষ্টা করছে। এবার আপনারা বলবেন, আমি এই ঘুটঘুটে অন্ধকারে এগিয়ে আসা বস্তুটাকে কিভাবে দেখছি? হ্যাঁ, আপনার প্রশ্নটা সঠিক, কারণ এই অন্ধকারে আমি একটা টিমটিমে জ্বলা আলোকে অনেকটা ধান জমি থেকে উপরের দিকে জ্বলতে এগিয়ে আসতে দেখছিলাম। মনে মনে ভাবলাম, হয়তো ঘোষ কাকার বাড়ির কোনো সদস্য মরা পোড়ানো দেখতে আসছে হ্যারিকেন হাতে। শ্মশানের পাশেই একটা ছোট্ট খাল ছিল। যাই হোক, আমরা সবাই যখন মরা পোড়াতে ব্যস্ত, ঠিক তখনই ঘটল একটা অঘটন। অঘটনটা কি জানতে হলে পুরো গল্পটা শুনবেন। এক কথায়, এই গল্পটি সত্য ঘটনা অবলম্বনে লেখা। ঘটনাটা আমার সাথেই ঘটেছিল। হ্যাঁ, এবার আমরা খেয়াল করলাম ঘোষ জেঠুর সারা শরীর পুড়েছে, কিন্তু মাথা আর দুটো হাত কোনো মতেই পুড়ছে না। যত কাঠ আমরা এনেছিলাম সব কাঠ শেষ। এখন আধ পোড়া মরা ছেড়ে যাওয়া উচিত নয়, তাই গাঁয়ের মুরব্বীরা সিদ্ধান্ত নিল আরও কিছু কাঠ নিয়ে আসতে হবে ঘোষ কাকার বাড়ি থেকে। আসলে ঘোষ জেঠু তাঁর বড় ছেলেকে খুব ভালোবাসতেন, কিন্তু তার বড় ছেলে কর্মসূত্রে বিদেশে থাকে। সে মুম্বাইতে থাকে। পিতার মৃত্যু সংবাদ পেয়ে মুম্বাই থেকে পিতার নিথর দেহ দাহ করার অনুমতি দেয়, যেহেতু মুম্বাই থেকে ওর ফিরতে সময় লাগবে। গ্রামের এক মুরব্বী বলে, রথিন ওর বড় ছেলেকে খুব ভালোবাসত, তাই সে যতক্ষণ বড় ছেলের হাত থেকে আগুন না পাচ্ছে ততক্ষণ অবধি পুরোটা পুড়বে না। মুরব্বী দাদুর কথা শুনে আমরা একটু হলেও বিচলিত হলাম এবং সঙ্গে সঙ্গে আমরা প্রশ্ন করলাম, তাহলে উপায় কি? বেশ কিছুক্ষণ দাদু চিন্তা করে বললেন, উপায় একটা আছে। এর বড় বৌমা এসে যদি এক টুকরো কাঠ রথিনের বড় ছেলের হয়ে চিতার পাশে চাপায়, তবেই রথিন পুরোটা পুড়বে, নচেত যতই কাঠ চাপাও আধপোড়া থেকে যাবে। পোড়া মরা ফেলে যাওয়া শাস্ত্রমতে ঠিক নয়। সিদ্ধান্ত নেওয়া হলো এই রাতেই রথিন জেঠুর বড় বৌমাকে নিয়ে আসা হবে। ওনার বড় বৌমাকে আনতে আমি ও আরও দুজন গ্রামে ফিরলাম। ফেরার সময় আমরা খেয়াল করলাম রমাকান্তদের উঠোনে যে সাদা মতো কিছু একটা দাঁড়িয়েছিল সেটা আর নেই। আমরা যখন গ্রামের ভেতর থেকে মাঠে পৌঁছালাম ঘোষ কাকার বৌমাকে নিয়ে, তখন মনে হলো কেউ যেন দূর থেকে ভৌতিক ডাকে ডেকে চলেছে, আয় আয় আয়, এক টুকরো কাঠ আমার উপর ছুঁড়ে দিয়ে যা, আমার আত্মার মুক্তি দে। সেই ডাক আমরা পরিষ্কার শুনতে পাচ্ছিলাম, কিন্তু কেউ কাউকে কিছু না বলে দ্রুত পায়ে শ্মশানের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম। যখন আমরা শ্মশানের দিকে এগিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই আমাদের দুই পাশে শেয়ালগুলো কেমন উৎপাত করছিল। ওরা অহরহ ডেকে যাচ্ছিল। আমি চোখ তুলে উপরের দিকে তাকিয়ে দেখি ভোরের আলো ফুটে গেছে। শ্মশানের চতুর্দিকে যে গাছপালাগুলো ছিল, সেই গাছপালাগুলোর মাথার উপর দিয়ে ধোঁয়া উড়ে যাচ্ছে। দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন একটা ভৌতিক অবয়ব আকাশের বুকে হাতছানি দিয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করছে, কিন্তু কোনো মতেই উপরের দিকে উঠে যেতে পারছিল না। আমি জানি না সেই সময় আমার সাথে উপস্থিত অন্যান্য শ্মশান পথের যাত্রীরা এই দৃশ্যটা দেখেছিল কি দেখেনি। অন্যরা দেখেছিল কি দেখেনি এই কথাটা আমি আজও কাউকে জিজ্ঞাসা করিনি। যখন আমরা শ্মশানে পৌঁছালাম তখন দেখি রথিন জেঠু আধপোড়া চিতায় শুয়ে রয়েছে। রথিন জেঠুর বড় বৌমা চিতার সামনে দাঁড়িয়ে বললেন, বাবা, আপনার ছেলে বিদেশে থাকে, সে ঘরে ফিরে নাই। তার অনুমতিতে আজ আমায় আপনার দাহকর্মে উপস্থিত হতে হয়েছে। আপনার ছেলের অনুমতিক্রমে আপনার দাহকর্ম সম্পন্ন হচ্ছে, তাই আপনার ছেলের কথা মোতাবেক আপনি স্বর্গবাস করুন। এই বলে রথিন জেঠুর বড় বৌমা এক টুকরো কাঠ চিতার আগুনে ছুঁড়ে মুখটা পেছনের দিকে ঘুরিয়ে নেন, আর তখনই দাও দাও করে চিতা জ্বলতে শুরু করে। গ্রামের মুরব্বী দাদুর কথা মোতাবেক জেঠুর বড় বৌমাকে আবার বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়।
কিছুক্ষণের মধ্যেই আমরা যখন শ্মশানের সমস্ত কর্ম সম্পন্ন করে ঘরের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম, তখন পেছনে ঘুরে দেখি একটা ঘন ধোঁয়ার কুণ্ডলী আকাশের দিকে হু হু করে উড়ে যাচ্ছিল। তখনই বুঝলাম নিশ্চয়ই রথিন জেঠুর আত্মা স্বর্গবাস করছে। বন্ধুরা, এই ঘটনাটি আজ পর্যন্ত আমি কারুর সাথে শেয়ার করেছিলাম না। আজ আপনাদের সাথে শেয়ার করে সত্যি বলতে কি মনটা অনেকটা হালকা হলো। আপনারাও যদি কোনো ভৌতিক ঘটনার সাক্ষী থেকে থাকেন তাহলে নির্দ্বিধায় আমায় জানাতে পারেন। আমার সোশ্যাল মিডিয়া আইডিটি ডেসক্রিপশান বক্সে শেয়ার করছি, চাইলে আপনারা আমাকে ইনবক্সে জানাতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। এই জাতীয় গল্প আরও পেতে চাইলে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত গল্পের আপডেট পেতে চাইলে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ, নমস্কার।